আচ্ছা দেখ, আমরা আজকে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড সেমি ভ্যারিয়েবল কস্ট। সিম্পল রাখার চেষ্টা করব। ফিক্সড কস্ট কাকে বলে? ফিক্সড কস্ট মানে কি? স্থির ব্যয়, যে খরচাগুলো চেঞ্জ হয় না সেগুলোকে কি বলে? ফিক্সড কস্ট। যেমন ধর, আমি যদি 1000 ইউনিট গুডস প্রডিউস করি, আমার কস্ট লাগছে 5000 টাকা। 2000 ইউনিটস গুডস প্রডিউস করি, তাও 5000 টাকা লাগছে। 3000 ইউনিটস গুডস প্রডিউস করি, তাও 5000 টাকা লাগছে। তো এই ধরনের কস্টকে কি বলা হয়? ফিক্সড কস্ট। আচ্ছা, টাইমের সাথে কিন্তু সমস্ত খরচা পরিবর্তন হয়। 1 বছর পরে এই 5000 টাকাটা 6000 হবে, 5 বছর পর এটাই হয়তো 10,000 হবে। তার মানে এটা ভেরিয়েবল নয়। ফিক্সড কস্ট কাকে বলে? যে খরচা উৎপাদনের সঙ্গে পরিবর্তনশীল নয়। দ্য কস্ট উইচ ইজ নট চেঞ্জিং উইথ রেসপেক্ট টু প্রোডাকশন। আমার উৎপাদন বাড়লেও কস্ট বাড়বে না, উৎপাদন কমলেও কস্ট কমবে না। এই ধরনের কস্টকে কি বলা হয়? ফিক্সড কস্ট। যেমন রেন্ট, সুপারভাইজারের স্যালারি, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। অ্যান্ড ভেরিয়েবল কস্ট কোনগুলো? যেমন ধর, 1000 ইউনিট মাল প্রডিউস করলাম, 1000টা চপ ভাজলাম, আমাদের ফেভারিট শিল্প চপ শিল্প। 1000 ইউনিট চপ ভেজে দিলাম, ধর 2000 টাকার আলু লাগলো। আলু হচ্ছে র মেটেরিয়াল। তো চপের র মেটেরিয়াল কি? আলু, পেঁয়াজ, বেসন, তেল, নুন, মশলা। 2000 ইউনিট চপ ভেজে দিলাম, 2000 পিস বলাটা বেশি বেটার হতো। তাহলে আলু কত লাগবে? 4000 টাকার আলু লাগবে। আর 3000 পিস চপ ভাজলে 6000 টাকার আলু লাগবে। তাহলে এই ধরনের কস্টকে কি বলা হয়? ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। যে খরচা উৎপাদনের সঙ্গে প্রপোর্শনেটলি চেঞ্জ হয়, যে খরচা উৎপাদনের সঙ্গে প্রপোর্শনেটলি চেঞ্জ হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে বা ভেরিয়েবল কস্ট বলে। যদি প্রপোর্শনেটলি চেঞ্জ না হয় তাহলে সেটাকে সেমি ভেরিয়েবল বলা হয়। যদি প্রপোর্শনেট, দেখ 1000 পিস আলু এই চপ ভাজার জন্য 2000 টাকার আলু লাগবে, 2000-এর জন্য 4000, এটা সমানুপাতিকভাবে পরিবর্তন হচ্ছে। তো এই ধরনের কস্টকে কি বলা হয়? ভ্যারিয়েবল কস্ট। আর সেমি ভেরিয়েবল কোনগুলো? সেমি ভেরিয়েবল মানে হচ্ছে ফিক্সড প্লাস ভেরিয়েবল, দুটোই আছে। ফিক্সড প্লাস ভেরিয়েবল দুটোই আছে। যেমন ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটিতে কি হয় জানিস? ইলেকট্রিসিটি এখনকার দিনে হয় না, আগেকার দিনে ধর ট্যাক্সি, উবেরের ভাড়া নিচ্ছি। উবের বুক করলে একটা বেস ফেয়ার থাকে, ধর 50 টাকা। উবেরে পা রাখলি 50 টাকা ফিক্সড। তুই যদি উবের বুক করিস, উবেরে কত বলে? 5 না 6 টাকা কিলোমিটার বলে। তো তাহলে যদি আমি এখান থেকে আমার বাড়ি অবধি উবের বুক করি, কোচিন থেকে বাড়ি অবধি 1 কিলোমিটার রাস্তা, উবের কি আমায় 6 টাকা নেবে? না, 50 টাকা বেস ফেয়ার ওটা নেবেই। প্লাস যত কিলোমিটার যাব, 10 কিলোমিটার গেলাম, 10 ইন্টু 6 60 টাকা নিল। টোটাল ভাড়া কত হবে? 110 টাকা। 1 কিলোমিটার গেলে 1 ইন্টু 6 56 টাকা ভাড়া নেবে। তো একটা বেস ফেয়ার থাকে, এই বেস ফেয়ারটা হচ্ছে ফিক্সড আর এই পোর্শনটা ভেরিয়েবল। তো এই ধরনের কস্টকে কি বলা হয়? সেমি ভেরিয়েবল বলা হয়। যেমন ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, 1 প্লেট বিরিয়ানির দাম 100 টাকা। আমি এখানে বিরিয়ানি খাই, আশীর্বাদ বিরিয়ানি। তো হাফ প্লেট বিরিয়ানিতে কি 50 টাকা নেবে? আরে হাফ প্লেট মানে কি, আলু আর মাংস তো একটাই থাকবে। আলু কি কেটে দেবে? কাট আলু, ওরম হয় না। আলুটা তো একটাই দেবে, মাংসও একটা দেবে, খালি রাইসটা কম বেশি দেবে। তাহলে আলু আর মাংসটা কি হয়ে যাচ্ছে আমার? ফিক্সড। আর রাইসটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে ওই বিরিয়ানি হচ্ছে 1 প্লেট যদি 100 টাকা নেয়, হাফ প্লেট 70 বা 80 টাকা নেবে। ওই ধরনের কস্টকে কি বলা হয়? সেমি ভেরিয়েবল। আই হোপ ডেফিনেশন মাথায় ঢুকেছে। তোরা এবার চলে আয় 16 নম্বর অঙ্ক সাজেশনের। 3টে অঙ্ক আমরা সলভ করব। সাজেশনে মেবি 4টে অঙ্ক আছে, 16, 17, 18, 19। 19 নম্বর অঙ্কটা একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে।
আর 19 নম্বর অঙ্কটা করার দরকার নেই, আমরা 16, 17, 18 করব। 16 নম্বর অঙ্কটা দেখি। From the following data, calculate fixed overhead and variable cost per unit. ক্যাপাসিটি 60% আর 80%, দুটো ডেটা দেওয়া আছে। ভলিউম 150 ঘন্টা, 200 ঘন্টা। মানে আমার লেবাররা যদি 150 ঘন্টা কাজ করে তাহলে কস্ট কত লাগে? 1200 টাকা। আর আমার লেবাররা যদি 200 ঘন্টা কাজ করে, এটাই তো হচ্ছে লেবার আওয়ার, তাহলে কস্ট কত লাগা উচিত? যদি আমরা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করি যে 150 ঘন্টার জন্য লাগে 1200 টাকা, 1 ঘন্টার জন্য কত লাগবে, আর 200 ঘন্টার জন্য কত লাগবে? এটা তো ক্যালকুলেটরেই করতে হবে, মুখে মুখে করা যাবে না। 1200 ইন্টু 200 বাই 150, 1600 টাকা। কিন্তু আমার কস্ট কত দেওয়া আছে? 1275 দেওয়া আছে। 1600 টাকা কি দেওয়া আছে? না, 1275 দেওয়া আছে। তার মানে এই কস্টটা কি হচ্ছে? সেমি ভেরিয়েবল কস্ট হচ্ছে। এই কস্টটা কি হচ্ছে? সেমি ভেরিয়েবল। যদি এটা 1600 টাকা হতো তাহলে আমরা কি বলতাম? যে ভেরিয়েবল কস্ট, প্রপোর্শনেটলি চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা প্রপোর্শনেটলি চেঞ্জ হচ্ছে না, সেমি ভেরিয়েবল কস্ট। এই কস্টের মধ্যে কিছুটা পোর্শন ফিক্সড আর কিছুটা পোর্শন ভেরিয়েবল। তো সেটা এবার কি করে বার করবে? এটা থাক, ওপরে করি, ঠিক আছে। কত ঘন্টা বেশি কাজ হয়েছে? 50 ঘন্টা বেশি কাজ হওয়ার ফলে কস্ট বৃদ্ধি পেয়েছে। কস্ট বা ওভারহেড যাই বল, কি এখানে দেওয়া আছে? ও এখানে তো বলেই দিয়েছিল সেমি ভেরিয়েবল ওভারহেড, তো আমরা বেকার এত ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, আমরা শিখে নিলাম কিভাবে ক্রস চেক করতে হয়। এখানে মেনশন করেই দিয়েছিল সেমি ভেরিয়েবল ওভারহেড। 50 ঘন্টা বেশি কাজ হওয়ার ফলে ও কস্ট কত টাকা বৃদ্ধি পেয়েছে? কস্ট বৃদ্ধি পেয়েছে 75 টাকা। 1 ঘন্টা বেশি কাজ হওয়ার ফলে কস্ট বৃদ্ধি পেয়েছে 75 ভাগ 50। একটু কর, কত হচ্ছে ক্যালকুলেটরে? 75 ভাগ 50, 1.5 টাকা। এই যে 1.5 টাকা বেরোলো, এটাকেই কি বলা হয়? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। কি বলা হয়? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এটাই তো চেয়েছে কোয়েশ্চেনে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত। তো একটা বার করে দিলাম, আর একটা কি বার করতে হবে? ফিক্সড কস্ট। কি করে বার করব? অ্যাট 60% ক্যাপাসিটি টোটাল কস্ট কত আছে? 1200। কোয়েশ্চেনে দেখ 60% ক্যাপাসিটিতে টোটাল কস্ট কত আছে? 1200। ভেরিয়েবল কস্ট কত হবে? 150 ঘন্টা কাজ হয়েছে, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 1.5 টাকা। গুণ করলেই বেরিয়ে যাবে ভেরিয়েবল কস্ট। ঘন্টার সাথে রেট গুণ করলে টোটাল অ্যামাউন্ট বেরোয়, কোয়ান্টিটির সাথে রেট গুণ করলে টোটাল অ্যামাউন্ট বেরোয়। 225 হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত হবে? 1200 টাকা টোটাল কস্ট, যার মধ্যে 225 টাকা ভেরিয়েবল, আর ফিক্সড কত হবে? 1200 মাইনাস 225 কত হচ্ছে? 975 টাকা। বল স্যার তুমি 60%ই কেন করলে? 80%-এ করো। ঠিক আছে, 80%-এও করে দেখি। আমরা যদি 80%-এ করে দেখি, 80%-এ টোটাল কস্ট কত আছে? 1275। ভেরিয়েবল কস্ট কত হবে? 200 ইন্টু 1.5 কত হচ্ছে? এটা 300 টাকা।
তাহলে ফিক্সড কস্ট কত হবে? $1275 মাইনাস 300, দ্যাট ইজ 975। ফিক্সড কস্ট দুটোতেই সেম আসলো, তার মানে অঙ্ক ঠিক। আই হোপ এই অঙ্কটা বোঝা গেছে। আর যদি এত কাউর ভালো না লাগে, আর একটা ফর্মুলা লিখে দিচ্ছি। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বার করার ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি অথবা লেবার আওয়ার। যদি লজিক্যালি বোঝার না ইচ্ছা করে, ধর ফর্মুলাই লিখে নিয়ে চলে যাবো পরীক্ষায়, মুখস্থ করে যাব, তাহলে চেঞ্জ ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি বা লেবার আওয়ার, ব্যাস, দ্যাটস ইট। 16 নম্বর অঙ্কটা কমপ্লিট। এটা করে নে। 17 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করি। 17 নম্বর অঙ্কটায় কি বলেছে দেখি। In the month of January, the output of a factory is 1000 unit and the overheads are fixed, variable, semi-variable, তিনটে দেওয়া আছে। In the month of February, the output is likely to increase to 1200 unit, মানে জানুয়ারিতে 1000 খানা চপ ভেজেছি, ফেব্রুয়ারিতে 1200টা ভাজবো। ক্যালকুলেট দ্য ওভারহেড কস্ট ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। এইটা আরো সহজ অঙ্ক, আগেরটার থেকেও সহজ অঙ্ক। জানুয়ারিতে আমি কত ইউনিট চপ ভেজেছি, কত ইউনিট মাল প্রডিউস করেছি? 1000 ইউনিট। আর ফেব্রুয়ারিতে 1200 ইউনিট প্রডিউস করব। ফিক্সড কস্ট কত আছে? 5000। তাহলে ফেব্রুয়ারিতে ফিক্সড কস্ট কত হবে? 5000ই হবে। আমি 1000 ইউনিট মাল প্রডিউস করি, 2000 করি, 1 কোটি ইউনিট প্রডিউস করি, 1 কোটিখানা চপ ভেজে দিলাম, পুরো ওয়ার্ল্ডে চপ সাপ্লাই দেব, তো যাই করি ফিক্সড কস্ট সেমই থাকবে। আচ্ছা, তারপরের কস্ট কি আছে? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কত আছে? 4000। তাহলে এটার ওয়ার্কিংস আমরা কিভাবে করব? 1000 ইউনিটের জন্য কস্ট লাগে 4000, 1 ইউনিটের জন্য কত লাগবে? আর 1200 ইউনিটের জন্য কত লাগবে? সিম্পল ইউনিটারি মেথড, ছোটবেলায় আমরা শিখেছিলাম ঐকিক নিয়ম। কত হচ্ছে? 4800 টাকা। 1000 ইউনিটের জন্য লাগবে 4000 টাকা, 1200 ইউনিটের জন্য খরচা লাগবে 4800 টাকা। বেশি চপ ভাজলে বেশি আলু লাগবে, বেশি তেল লাগবে। সেমি ভেরিয়েবল কি বলেছে? সেমি ভেরিয়েবল বলেছিলাম ফিক্সড আর ভেরিয়েবলের মিশ্রণ। 40% ফিক্সড, 6000-এর 40% 2400। আর ভেরিয়েবল কত হবে? 60% মানে 3600। 6000-এর 40% 2400, 6000-এর 60% 3600। 2400টা তো এখানেও 2400 থাকবে, 3600টা সেম আবার ওই ঐকিক নিয়ম লিখে দেবো। কত লিখবো? 1000 ইউনিটের জন্য কস্ট লেগেছে 3600, 1 ইউনিটের জন্য কত? 1200 ইউনিটের জন্য কত? তোদের মেশিনে করে বল কত হচ্ছে, কত? $4320। এবার এটাকে যোগ করে দেবো, যোগ করলে যেটা বেরোবে সেটাকে আমরা কি লিখে দেবো? টোটাল কস্ট। যোগফলটা নিজে নিজে করে নিবি, ব্যাস হয়ে গেল, খতম। 17 নম্বর অঙ্ক।
ফিক্সড অ্যান্ড ভেরিয়েবলের অঙ্ক দেবেই পরীক্ষায়, 2-3 নম্বরের এই রকমই অঙ্ক দেবে। এই 2-3টে অঙ্ক যেটা করাচ্ছি আর ক্লাসে যেগুলো করিয়েছি সেগুলো ভালো করে যাবি, 100% যেমন অ্যাকাউন্টসে কমন এসছে কস্টেও সেরকম কমন আসবে, কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এবার আমরা 18 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 18 নম্বরটা একটি ইউনিক অঙ্ক দিয়েছে, ফিক্সড সেমি ভেরিয়েবল এইসব দেয়নি। আমরা ছোটবেলায় করতাম, মনে আছে? ছোটবেলা মানে 11-এ কস্ট শিট, প্রথমে কি বার করতাম? স্টেপ 1 র মেটেরিয়াল কনজিউমড, এটাই তো বার করতাম। তারপরে কি বার করতাম? প্রাইম কস্ট। তারপরে বার করতাম ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। তারপরে কস্ট অফ প্রোডাকশন। তারপরে কস্ট অফ গুড সোল্ড। তারপরে কস্ট অফ সেলস, এই তো বার করতাম। র মেটেরিয়াল কনজিউমডের মধ্যে কি লিখতাম? মেটেরিয়াল রিলেটেড আইটেমগুলো। প্রাইম কস্টে কি লিখতাম? লেবার রিলেটেড আইটেমগুলো বা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। ফ্যাক্টরি এর মধ্যে কি লিখতাম? ফ্যাক্টরি রিলেটেড খরচা, ঠিক তো? কস্ট অফ প্রোডাকশনের মধ্যে কি লিখতাম? অফিস রিলেটেড খরচা। এখানে কি লিখতাম? ওপেনিং ফিনিশ গুডস আর ক্লোজিং ফিনিশ গুডস। আর এখানে কি লিখতাম? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ঠিক এটাই লিখতাম। স্ক্রিনশট নিয়ে নাও, অনলাইন যারা, তোরা একটা ছবি তুলে নে। অনলাইন নিয়ে নিবি, ছেড়ে দে। এবার 18 নম্বর অঙ্কতে কি করতে বলেছে? 18 নম্বর অঙ্কতে বলেছে কিছু কিছু খরচা দেওয়া আছে, ওটা প্রাইম কস্ট নাকি ওভারহেড। যদি ওভারহেড হয়, কি ধরনের ওভারহেড? অফিস নাকি ফ্যাক্টরি নাকি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে করতে বলেছে। তো আমরা একটা ছক কাটি, সিম্পল ছক কাটবো। পার্টিকুলার বেসিক, তোর কি লিখব? বেসিক ফাংশনস, আর ফাংশনস ইন কেস অফ ওভারহেড। সিম্পল ব্যাপার। প্রথমে আইটেমগুলো আমরা পরপর লিখে নেব। একটু বল তো কি কি আছে। এটা তোরা দেখে দেখে লিখবি। স্যালারি 2, 3-এ কিছু একটা আছে, 4-এ কিছু আছে, এটা তোরা দেখে দেখে লিখে নিবি, ঠিক আছে? কটা আছে? ব্যাস 15টা আছে। এই আইটেমগুলো দেখে দেখে টোকা হচ্ছে তোদের হোমওয়ার্ক। 1 নম্বরে কি আছে একটুখানি পড়। স্যালারি অফ ওয়াচম্যান, এটা প্রাইম কস্ট নাকি ওভারহেড? স্যালারি অফ ওয়াচম্যান অফ গোডাউন অফ র মেটেরিয়াল, যদি নর্মাল ওয়াচম্যান হতো সিকিউরিটি গার্ড তাহলে কিন্তু এটা ওভারহেড হতো। র মেটেরিয়াল রিলেটেড খরচা মানেই কি হয়ে যাবে? র মেটেরিয়াল কনজিউমড আর লেবার সবকিছু মিলিয়ে হচ্ছে প্রাইম কস্ট।
আচ্ছা, প্রাইম কস্ট হলে এখানে তো আর কিছু বসবে না। তারপরে কি আছে, স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে ওভারহেড। কি ধরনের ওভারহেড? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অ্যাকাউন্টেন্টের স্যালারি হচ্ছে ইনডাইরেক্ট খরচা, প্রাইম কস্ট মানে ডাইরেক্ট খরচা, আর বাকি সব কিছু ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট খরচা ওভারহেড, ডাইরেক্ট খরচা প্রাইম কস্ট। প্রাইম কস্ট হলে আর কোনো সেগ্রিগেশন হবে না। ইনডাইরেক্ট খরচা হলে ওভারহেড, ওভারহেডের আন্ডারে তিনটেই হবে। কি কি? ওভারহেডের আন্ডারে বেসিক্যালি তিনটেই হবে। একটা তো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, একটা অফিস, একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই তিনটেই হবে ওভারহেডের মধ্যে। তারপরে কি আছে? ইউনিফর্ম অফ স্যানিটারি ওয়ার্কার্স, না না, ওভারহেড ইনডাইরেক্ট খরচা। ইউনিফর্ম ইনডাইরেক্ট খরচা কোনগুলো? যে খরচাগুলো না, ওকে। 4 নম্বর পয়েন্ট কি আছে? ফ্রেট অন পারচেজ অফ র মেটেরিয়াল, এটা কি হবে? প্রাইম কস্ট। আচ্ছা, আগেরটা ডিসকাস করা হলো না, ওভারহেডের কোনটা হবে? অফিস না ফ্যাক্টরি না সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন? ফ্যাক্টরি। স্যানিটারি ওয়ার্কার্স ফ্যাক্টরিতেই থাকবে, ফ্যাক্টরি ওভারহেড। 5এরটা কি আছে? ক্যারেজ ইনওয়ার্ড, মানে র মেটেরিয়াল কিনে দোকান থেকে ফ্যাক্টরি অবধি আনার যে গাড়ি ভাড়া, তাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড। তো এটা ডাইরেক্ট খরচা, এটা প্রাইম কস্ট। যে খরচাগুলো ব্যবসায় না করলে বিজনেসে ইম্প্যাক্ট পড়বে সেগুলো ডাইরেক্ট কস্ট, আর যে খরচাগুলো না করলেও ব্যবসা চলে যাবে সেগুলো ইনডাইরেক্ট কস্ট। হ্যাঁ, অবভিয়াসলি প্রবলেম হবে, বাট চলে যাবে, ম্যানেজ করা যাবে, কাজ চলবে, তো সেগুলো ইনডাইরেক্ট কস্ট, সেগুলোকেই ওভারহেড বলা হয়। তারপরে কি আছে? অ্যালাওয়েন্স মেড টু কাস্টমার, কাস্টমারদের ডিসকাউন্ট দিচ্ছি, এটা ওভারহেড। এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। 7 নম্বরে কি আছে? রয়্যালটি পেইড অন বেসিস অফ প্রোডাকশন, এটা ডাইরেক্ট খরচা, তো এটাকে কি বলবো? প্রাইম কস্ট। রয়্যালটি পেইড অন দ্য বেসিস অফ প্রোডাকশন, দেখ, ধর এমন কোনো টেকনিক্যাল নো হাউ বা কিছু চপ তৈরি করার ধর একটা ইউনিক ফর্মুলা দীপিকা তৈরি করেছে, তো যত বেশি মাল বিক্রি করব তত বেশি দীপিকাকে আমায় পেমেন্ট করতে হবে, তো এটা আমার কি হয়ে যাবে? প্রোডাকশন কস্ট। এরম দেখবি কোনো টেকনোলজি না বিক্রি হয় বিভিন্ন দেশের মধ্যে, তুই কোনো জিনিস একটা আবিষ্কার করেছিস, তোর মাথায় আছে ফর্মুলাটা, তুই কিছু নয় ফর্মুলাটা দিবি, তোকে কোটি কোটি টাকা দেবে। তো এই ফর্মুলাটা ধর তুই আমায় দিলি চপ তৈরির, কিভাবে তৈরি আর হেভি সেল হচ্ছে, যত বেশি সেল হবে আমি তত তোকে পেমেন্ট করব, এটাকে বলা হয় রয়্যালটি ইনকাম। যারা বই লেখে, যত বিক্রি হবে তত বেশি রাইটার টাকা পাবে। তো এই ধরনের খরচা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। তো ডাইরেক্ট এক্সপেন্স মানে কোথায় লিখবো? প্রাইম কস্টে। তারপরে 8 নম্বর পয়েন্টে কি আছে? রিপেয়ার মেনটেনেন্স ফ্যাক্টরি, তার মানে কি হবে? এটা ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি রিলেটেড খরচা। 9, রেমুনারেশন অফ লিগাল অ্যাডভাইজার, এটা ওভারহেড, মানে লয়ারের ফিস, এগুলো অফিসের খরচা, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা দেখ, 11 নম্বরটায় কি আছে? রেন্ট অফ গোডাউন ফর স্টোরিং ফিনিশড গুডস, এটাও কি হবে? ওভারহেড। ফিনিশড গুডস রিলেটেড আইটেম কস্ট অফ গুডস সোল্ডে বসে, এটাও কি হবে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড খরচা। 12টা কি আছে? রেন্ট অফ গোডাউন ফর স্টোরিং অফ র মেটেরিয়াল, মানে ডাইরেক্ট খরচা, প্রাইম কস্ট। 13টা কি আছে? রিপেয়ার চার্জ অফ রুফ অফ এ সেকশন অফ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরি রিলেটেড খরচা,
ওভারহেড কি হবে? ফ্যাক্টরি ওভারহেড। ডেপ্রিসিয়েশন অফ প্যাটার্ন অ্যান্ড ডাইস, এটা ফ্যাক্টরির খরচা, প্যাটার্ন তৈরি করার খরচা। ওভারহেড এটাও কি হবে? ফ্যাক্টরি ওভারহেড। লাস্ট 15 নম্বর, ব্রোকারেজ পেইড টু পারচেজিং এজেন্ট। পারচেজ রিলেটেড যে কোনো খরচা হচ্ছে ডাইরেক্ট কস্ট, এটা কোথায় বসবে? প্রাইম কস্ট। ব্যাস, দ্যাটস ইট। করে নে।